আলতাফ হোসেনের নামের শেষে অনেকগুলি অক্ষর। আলতাফ হোসেন BA, MA, BT, LLB। প্রতিটি অক্ষরের পেছনেই কিছু ইতিহাস আছে। যেহেতু পোকার নায়ক আলতাফ হোসেন, সেহেতু তার ইতিহাস জানা থাকলে পোকার বিষয়বস্তু বুঝতে সুবিধা হবে। অনার্স থেকে শুরু করা যাক। আলতাফের ইচ্ছা ছিল পাশ কোর্সে পড়া। তার দূর সম্পর্কের মামা এজি অফিসের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট বজলুর রহমান বললেন, অনার্স পড়, শুনতে ভালো লাগে। আলতাফ হোসেন ক্ষীণ গলায় বলেছিল, ইন্টারমিডিয়েটের রেজাল্ট খারাপ, অনার্সে ভর্তি হতে পারবো না মামা। চেষ্টা করে দেখ, কত আজে বাজে সাবজেক্ট আছে, পল সায়েন্স, ফল সায়েন্স। তারপর আলতাফ অনেক খুঁজে পেতে জগন্নাথ কলেজে অনার্সে ভর্তি হয়ে গেল। বজলুর রহমান বললেন, খাটাখাটনি করে পড়, খাটাখাটনি কখনো বৃথা যায় না, কথায় আছে খাটে মানুষ ঘাটে না। আলতাফ প্রচন্ড ঘাটাখাটনি করলো। অনার্স পরীক্ষার রেজাল্ট বের হবার পর সে তার মামার পা ছুঁয়ে সালাম করলো এবং ক্ষীণ গলায় বলল, রেজাল্ট হয়েছে মামা, 3rd ক্লাস পেয়েছি। বজলুর রহমান সাহেবের উৎসাহ মরে গেল। তিনি হতাশ গলায় বললেন, এত পড়াশোনা করে শেষে 3rd ক্লাস? জি মামা। 3rd ক্লাস ডিগ্রি নিয়ে চাকরি বাকরি তো কিছুই পাবি না, এখন করবি কি? আপনি বলে দিন মামা। MA দিয়ে দে, MA পাস থাকলে 3rd ক্লাসের দোষ কাটা যায়। ভালো করে পড়াশোনা করে MA দে, খাটাখাটনি কর, কথায় আছে খাটে মানুষ ঘাটে না। আলতাফ হোসেন খুব ভালো মতো পড়াশোনা করে MA দিল। রেজাল্ট বের হবার পর যথারীতি পাশে মামাকে সালাম করলো। বজলুর রহমান শঙ্কিত গলায় বললেন, কিরে এবারে 3rd ক্লাস? জি মামা। 3rd ক্লাসের তুই তো দোকান দিয়ে ফেলেছিস রে গাধা। আচ্ছা, যা হবার হয়ে গেছে, এখন চাকরি বাকরি খোঁজ, রোজগার পাতির চেষ্টা তো করে দেখা দরকার। আমার ঘরে বসে কতদিন খাবি? আর 3rd ক্লাস নিয়ে মন খারাপ করিস না, ডিগ্রিটাই সবাই দেখবে, ক্লাসকে দেখবে, এত সময় কার আছে? তাছাড়া 3rd ক্লাস পাওয়াও সহজ না, এক চান্সে পেয়েছিস, এটা কম কথা না। মামার উপদেশ মতো আলতাফ হোসেন চাকরির খোঁজে লেগে গেল। 2 বছর অত্যন্ত নিষ্ঠার সঙ্গে চাকরি খুঁজলো, কিন্তু কিছুই হলো না। বজলুর রহমান বললেন, BT দিয়ে ফেল, BT থাকলে স্কুলের চাকরি পেয়ে যাবি। স্কুলের চাকরিতেই আজকাল মজা, প্রাইভেট টিউশনি করাবি, 2 হাতে টাকা কামাবি। স্কুল মাস্টারই আজকাল কেউ করতে চায় না, ওই লাইনের চাকরি খালি আছে। আলতাফ হোসেন BT পাশ করলো। স্কুলের কোনো চাকরি জোগাড় করা গেল না। স্কুলের সায়েন্স গ্রাজুয়েট চায়, MA, BT চায় না। আরো 2 বছর গেল। বজলুর রহমান বলল, LLBটা দিয়ে দিবি নাকি? আইনের একটা ডিগ্রি থাকলে সুবিধা হবে। আলতাফ হোসেন LLB ডিগ্রি দিয়ে নিল। চাকরির কোনো সুবিধা তাও হলো না। বজলুর রহমান হতাশ হয়ে একদিন বললেন, বিয়ে করবি? অনেক সময় বিয়ে করলে ভাগ্য ফেরে, কথায় আছে স্ত্রী ভাগ্যে ধন, দেখবি বিয়ে করে। আলতাফ হোসেন অস্পষ্ট গলায় বলল, জি আচ্ছা। চাকরি পাওয়া না গেলেও বিয়ের মেয়ে পেতে অসুবিধা হলো না। 8-10টি মেয়ের সন্ধান পাওয়া গেল। এই মেয়েগুলির অভিভাবকদের কথা শুনলে মনে হবে এরা বেকার ছেলেই খুঁজছিল। একজন তো বলেই ফেললো, পাত্র হিসেবে বেকার ছেলের তুলনা নেই, এরা খুব স্ত্রী ভক্ত হয়ে থাকে। চাকরি বাকরি নেই তো তাই স্ত্রীকে খুব মানে। আরে ভাই, চাকরি তো এক সময় হবেই, রিজিক আল্লাহর হাতে, মানুষের হাতে থাকলে চিন্তার বিষয় ছিল। বজলুর রহমান মেয়ে দেখে বেড়াতে লাগলেন। আষাঢ় মাসের 9 তারিখে বিয়ের কথা পাকা করে 1 কেজি বাসি সন্দেশ হাতে বাসায় ফিরলেন। মেয়ের নাম হোসনে আরা, লালমাটিয়া কলেজ বিয়ে পড়ে। গায়ের রং ময়লা হলেও মাথা ভর্তি চুল। বজলুর রহমান রাতে খেতে বসে খুব আগ্রহের সাথে হোসনে আরার লম্বা চুলের গল্প করতে গিয়ে লক্ষ্য করলেন তার স্ত্রী মনোয়ারা কোন রকম আগ্রহ দেখাচ্ছে না, শুধু তার মেয়ে দুলারি চোখ বড় বড় করে শুনছে। বজলুর রহমান তৃপ্ত গলায় বললেন, মেয়ের চুল 1.22 মিটার লম্বা। কেউ তেমন বিস্মিত হলো না, শুধু দুলারি বলল, তুমি কি গজফিতা দিয়ে মেপেছ? আরে আমি মাপবো কেন, ওরা নিয়মিত মাপে। তাহলে তো আমাদের মাপতে হবে, তুমি একটা গজফিতা কিনে নাও তো বাবা। তেমন বাঁকা কথা বলছিস কেন, কি হলো? 1 মিটার সমান কত ফুট তুমি কি জানো বাবা? না, জানি না। তোমার উচিত ছিল ওদের জিজ্ঞেস করা, মিটারের হিসাব তো সবাই জানে না, গজ ফুটের হিসাব জানে। বজলুর রহমান চিন্তিত মুখে মেয়ের দিকে তাকালেন। মেয়েটা কেমন যেন কাটা কাটা কথা বলছে, ধমক দেবেন কিনা বুঝতে পারছেন না। দুলাইলি তার বড়ই আদরের মেয়ে, তাকে ধমক দেওয়া তার পক্ষে সম্ভব না। তাছাড়া 2 দিন পর মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, বাপের বাড়িতে যে কটা দিন থাকবে আদরে থাকুক। দুলারি বড়ই খেয়ালি ধরনের মেয়ে,
ইন্টারমিডিয়েটে পড়তে পড়তে পড়া ছেড়ে দিল। বই নিয়ে বসলেই তার নাকি মাথা ধরে। বজলুর রহমান মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করলেন, সে বিয়েও করবে না। মূর্খ অবস্থায় বিয়ে করব নাকি? শ্বশুরবাড়িতে রোজ কথা শুনতে হবে, আগে ইন্টারমিডিয়েট পাশ করি তারপর বিয়ে। তুই তো পড়াশোনায় ছেড়ে দিয়েছিস, পাশ করবি কিভাবে? মাথা ধরা রোগটা কমলেই পড়াশোনা শুরু করব। 4 বছর ঘরে বসে থাকার পর দুলারি আবার কলেজে ভর্তি হয়েছে। নিয়মিত কলেজে যাচ্ছে, রাত জেগে পড়াশোনা করছে। এমন খেয়ালি মেয়ের সাথে তাল মিলিয়ে চলা মুশকিল। বজলুর রহমান তাল মিলিয়ে চলার চেষ্টা বাদ দিয়েছেন। মেয়ের সঙ্গে কথা যা বলার তা তিনি মেয়ের মার মাধ্যমে বলার চেষ্টা করেন। এই যে মেয়ে এখন ক্যাটক্যাট করে কথা বলছে, তাকে একটা ধমক দেওয়া উচিত, তা দিতে পারছেন না। দুলারিকে ধমক দেওয়ার সমস্যা আছে। ধমক দিলে সে কিছুই বলবে না, নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেবে। তার দরজা বন্ধ মানে ভয়াবহ ব্যাপার। একবার তো কাঠমিস্ত্রি এনে দরজা কাটতে হয়েছিল। বাবা, তুমি কি হোসনে আরা বেগমের লম্বা চুলের কোনো স্যাম্পল এনেছো? না। ভুল করেছো, স্যাম্পল আনা দরকার ছিল। তোমার মেয়েকে এখান থেকে যেতে বলো তো। এটা শুনেই দুলারি উঠে চলে গেল। বজলুর রহমান তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ওর কি হয়েছে? সর্বনাশ হয়েছে। সর্বনাশ হয়েছে মানে? খাওয়া শেষ করো, তারপর বলবো। বজলুর রহমান তাড়াতাড়ি খাওয়া শেষ করতে গিয়ে গলায় কই মাছের কাঁটা লাগিয়ে ফেললেন। কই মাছের কাঁটা কই মাছের মতোই জীবন্ত হয়ে থাকে। যতই সময় যায় কাঁটা ততই ভেতর দিয়ে ঢুকতে থাকে। বজলুর রহমান ব্যথায় অস্থির হলেন, আর একটু পরপর বললেন, এর চেয়ে তো মরণই ভালো ছিল। এই সময় স্বামীকে দুঃসংবাদ দেওয়া ঠিক হবে কিনা মনোয়ারা বুঝতে পারলেন না। বজলুর রহমান যখন বললেন কি ঘটনা, তখন তাকে ঘটনাটা বলতে হলো। আর ঘটনা শুনে বজলুর রহমানের চোখ কপালে উঠে গেল। তিনি কই মাছের কাটার ব্যথা ভুলেই গেলেন। থমথমে গলায় বললেন, হারামজাদা আলতাফ কোথায়? হারামজাদার চামড়া ছিলে লবণ মাখিয়ে সিলিং ফ্যানের মধ্যে ঝুলিয়ে দিব। ডাকো হারামজাদাকে। ও বাসায় নেই। দুলারিকে ডাকো, ওকে ডাকা যাবে না। ঘটনা আসলেই ভয়াবহ। দুলারি আজ সকাল 10টায় কলেজে যাবার জন্য তৈরি হয়ে মার কাছে রিক্সা ভাড়া চাইতে এসে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলেছে, মা, আমি এখন একটা কথা বলবো, শুনেই হইচই শুরু করবে না। কথাটা হলো, আমি আলতাফ ভাইকে বিয়ে করব। হোসনে আরা ফোসনে আরার কথা ভুলে যাও। কি বললি তুই? আলতাফকে বিয়ে করবি? কি বলিস তা তো শুনেছই, ভালো করে শুনেছ। আবার জিজ্ঞেস করছো কেন? রিক্সা ভাড়া দাও মা, 10 টাকা দেবে, ছেঁড়া নোট দিও না আবার। একদিন ছেঁড়া নোট নিয়ে অনেক যন্ত্রণায় পড়েছিলাম। মনোয়ারা রিক্সা ভাড়া এনে দিলেন এবং ভাবলেন দুলারি ঠাট্টা করছে। ঠাট্টা তো বটেই, ঠাট্টা ছাড়া আর কি। তিনি রোজ দুপুরে শরৎচন্দ্রের দেবদাস উপন্যাসের শেষ 10 পাতা পড়ে কাঁদতে কাঁদতে ঘুমোতে যান। কিন্তু আজ ঘুমোতে পারলেন না। জোহরের নামাজ পড়লেন এবং মেয়ের জন্য অপেক্ষা করতে থাকলেন। দুলারি কলেজ থেকে ফিরে এসে সহজ গলায় বলল, পানি দাও তো মা, পিপাসা হয়েছে। মনোয়ারা বুক থেকে পাষাণ নেমে গেল। যাক, এতে কোনো সমস্যা নেই। তিনি পানি এনে দিলেন, হাসি মুখে বললেন, আজ কলেজে কি হলো রে? কিছুই হয়নি। তুমি কি বাবাকে বলেছ? কি বলবো? কলেজে যাবার আগে তোমাকে যে বলে গেলাম। কি বলে গেলি? তুমি ভালোই জানো কি বলে গেছি। তুমি বাবাকে বলে রাজি করাবে, না হলে কি? তোমরা রাজি না হওয়া পর্যন্ত আমি দরজা বন্ধ করে বসে থাকবো। দরজা খুলবো না, ভাতও খাবো না। তুই কি পাগল হয়ে গিয়েছিস? হ্যাঁ। তোর বাবা তোকে খুন করে ফেলবে তো। খুন করলে খুন করবে। সকালের কথা এতটুকু ছিল, আর এখন দুলারি সত্যি সত্যি তার ঘরের দরজা বন্ধ করে ফেললো। অবশ্যই মনোয়ারা দরজা ধাক্কা দিতে দরজা খুললো, তবে ঠান্ডা গলায় বলল, তোমাদের 24 ঘন্টা সময় দিলাম মা, 24 ঘন্টার মধ্যে কিছু না করলে আমি র্যাটম খাবো। এই হলো ঘটনা। বজলুর রহমান বললেন, র্যাটম কি? র্যাটম হলো ইঁদুর মারার বিষ। ঘরে 1 ফাইল ছিল, সেটা এখন দুলারির কাছে। বজলুর রহমান দীর্ঘ সময় ঝিম ধরে বসে রইলেন। গলায় বিঁধে থাকা মাছের কাটার কথা তার মনে রইল না। এখন কি করবে? হারামজাদাকে আমি খুন করব। হারামজাদারা কোথায়? রোজ তো এই সময় বাসাতেই থাকে, আজ কোথায় যেন গেছে। মাছ কাটার বটিটা আমার কাছে দাও, তারপর দেখো কি করি। আমার মনে হয় আলতাফ কিছু জানে না। তোমার মেয়েটা শয়তানের ঘোড়া, হার বজ্জাত, বটি দিয়ে কাটতে হবে ওকে। পালের কথা আগে শেষ করি, তারপর তোমার মেয়েকে ধরবো। আমি এখন কবি নজরুল, আমার চোখে পুরুষ সমনি কোনো ভেদাভেদ নাই। বটি কই? বটি আনো। কিন্তু বটি আনার আগেই আলতাফ হোসেন উপস্থিত। বজলুর রহমান বললেন, কোথায় গিয়েছিলি?
রাস্তায় হাঁটতে গিয়েছিলাম মামা, মাথা জাম হয়েছিল, ভাবলাম একটু হাঁটি। মাথা জাম হয়েছিল? জি মামা। এখন জাম দূর হয়েছে? জি না, এখনো আছে। সারা জীবনের জন্য জাম দূর করার ব্যবস্থা করছি। এই জীবনে আর জাম লাগবে না। জি আচ্ছা। যাস কোথায়? ভাত খেয়ে যাই মামা। ক্ষুধার্ত মানুষের সঙ্গে রাগারাগি করা যায় না। বজলুর রহমান অনেক কষ্টে নিজেকে সামলালেন। গম্ভীর গলায় বললেন, যা ভাত খা। ভাত খেয়ে বিছানা বালিশ নিয়ে বিদায় হয়ে যাবি। এই জীবনে তোর মুখ দর্শন করতে চাই না। কোথায় যাব? কোথায় যাবে আমি কি জানি, যেখানে ইচ্ছা যা। মনোয়ারা হারামজাদারাকে ভাত দাও। কি হয়েছে মামা? ভাত খেতে আয়, তারপর বুঝবি কত ধানে কত চাল। ভাত দিন মামি, তাহলে ভাতটা আগে খেয়েই নি। ভাত টেবিলে বাড়া আছে, নিজে নিয়ে খাও। আলতাফ ভাত খেতে গেল। মামার কথা মতো সুটকেস গুছালো। মামা তাকে যেতে বলেছেন, কাজেই যেতে হবে। মামার সঙ্গে তর্ক করা বা তার অবাধ্য হওয়া তার পক্ষে সম্ভব না। বজলুর রহমান জিজ্ঞাসা করলেন, কোথায় যাবি কিছু ভেবেছিস? জি না মামা। রেল স্টেশনে চলে যা। খবরের কাগজ বিছিয়ে প্ল্যাটফর্মে শুয়ে থাকবি। জি আচ্ছা। আলতাফ নিচু হয়ে মামাকে সালাম করল। বজলুর রহমানের ইচ্ছা করছিল লাথি দিয়ে শুয়োরের বাচ্চাকে চিৎ করে ফেলে দেন। অনেক কষ্টে নিজেকে সামলালেন। আলতাফ চলে গেল। সারা রাত বজলুর রহমানের আর ঘুম হলো না। কই মাছের কাটার যন্ত্রণাতেই ঘুম হলো না। ভোর রাতে ঠিক করলেন মেডিকেল কলেজে যাবেন। এই যন্ত্রণা পোষার কোনো মানে হয় না। মেডিকেল কলেজে একা যাওয়া যায় না, কাউকে সঙ্গে নিতে হয়। তাই তিনি আলতাফের খোঁজেই কমলাপুর রেল স্টেশনে গেলেন। সে সত্যি সত্যি একটা ইত্তেফাক বিছিয়ে তার উপর গম্ভীর হয়ে বসে আছে। মামাকে দেখি সে বলল, কাটা এখনো আছে মামা? না, কাটাই তুলতে যাচ্ছি। তুই চল আমার সঙ্গে। সুটকেস নিয়ে যাব? নিয়ে যাবি না, তোর কাছে রেখে যাবি। বজলুর রহমান কাটা তুললেন, আলতাফকে নিয়ে বাসায় ফিরলেন। আলতাফের এক হাতে সুটকেস, অন্য হাতে কাগজে মোড়া মাছের কাটা। মামার গলার কাটা সে ফেলে আসতে রাজি হয়নি, কাগজে মুড়ে নিয়ে এসেছে। বাসায় ফিরে বজলুর রহমান স্ত্রীকে ডেকে বললেন, গাধারার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিতে আপত্তি আছে? আপত্তি না থাকলে ঝামেলা চুকিয়ে দাও। দেখো, তুমি যা ভালো বোঝো, তবে বিয়ে দেয়াই ভালো। তোমার মেয়ে হয়েছে কচ্ছপের মতো, কামড় দিয়ে যেটা ধরবে সেটা আর ছাড়বে না। বিয়ে না দিলে শেষমেশ কি করে বসে কে জানে। র্যাটম নিয়ে বসে আছে। ওর কপালে আছে র্যাটম, জীবন্ত র্যাটম। তোমার মেয়েকে বলো র্যাটমের সঙ্গে বিয়ের ব্যবস্থা হচ্ছে। তবে একটা কথা শুনে রাখো, এই মেয়ের সঙ্গে আমাদের সম্পর্ক শেষ। বিয়ের পর এদের আমি ঘাট ধরে বের করে দিব। এই বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ। ওরা যাবে কোথায়, খাবে কি, সেটা ওদের ব্যাপার। বিয়ে কবে দিচ্ছ? গাধারাকে জিজ্ঞেস করে একটা তারিখ ঠিক করো, যাও। আলতাফকে জিজ্ঞেস করা হলো, আর সে মাথা নিচু করে বলল, বিয়ে করব না। বজলুর রহমান কঠিন গলায় বললেন, ফাজলামের জায়গা পাস না। বিয়ে করবি না মানে তোর ঘাড় বিয়ে করবে। চাকরি বাকরি তো নাই মামা। কোনো অজুহাত শুনতে চাই না। আগামী রোববার তোর বিয়ে। জি আচ্ছা মামা। হাতে মাছের কাঁটা নিয়ে ঘুরছিস কেন? ফেল মাছের কাঁটা। আলতাফ মাছের কাঁটা ফেলে দিল। ঘরের ভেতর ফেললি কি মনে করে, যা রাস্তায় ফেলে দেয়। আলতাফ কাঁটা তুলে নিয়ে হাতে করে বের হয়ে গেল। বজলুর রহমান মনোয়ারকে বললেন, দুলারিকে গিয়ে বলো রোববার বিয়ের তারিখ হয়েছে। আর একটু চিন্তা ভাবনা করলে হতো না? একবার যখন বলেছি রোববার, তখন রোববারই হবে। মানুষের জবানের দাম আছে। কিছু সময় তো লাগবেই। বিয়ের কেনাকাটা করব না? গাধার সঙ্গে বিয়ের আবার কেনাকাটা কি? কেনাকাটার নামও মুখে আনবে না। আমাদের একটাই তো মেয়ে। একটাই হোক আর 10টাই হোক, কেনাকাটা হবে না, এটা আমার ফাইনাল কথা। তোমার পছন্দ হলে ভালো, পছন্দ না হলেও ভালো। ইতিমধ্যেই আলতাফ ফিরে এসেছে। ভীত চোখে তাকাচ্ছে মামার দিকে। বজলুর রহমান বললেন, কিছু বলবি? কাটা রাস্তায় ফেলে দিয়ে এসেছি মামা। আহ, বিরাট কাজ করেছিস। আয় কোলে এসে বস, একটু আদর করে দিই। এটা বলা মাত্রই তার মনে হলো আলতাফ সত্যি সত্যি তার কোলে বসার জন্য এগিয়ে আসতে পারে। প্রথম শ্রেণীর গাধারা করতে পারে না এমন কাজ নেই। আলতাফ অবশ্যই মামার কোলে বসার চেষ্টা করলো না, ঘরের সিলিং ফ্যানের দিকে তাকিয়ে গম্ভীর মুখে মাথা চুলকাতে লাগলো। ওকে দেখে মনে হতে পারে ফ্যান কেন ঘুরে, এই রহস্য নিয়ে সে এখন চিন্তিত। বজলুর রহমান হুঙ্কার দিয়ে বললেন, ওই গাধা,
ফ্যানের দিকে তাকিয়ে হা করে আছিস কেন? সিলিং ফ্যান আগে কখনো দেখিসনি? চোখ নামা, এবার যা আমার সামনে থেকে। আলতাফ ঘর থেকে বের হয়ে এলো। আসন্ন বিয়ের আনন্দে তাকে খুব উল্লাসিত মনে হলো না। বজলুর রহমান শুকনো মুখে বসে রইলেন। তার মনোকষ্টের যথেষ্ট কারণ আছে। দুলারির বিয়ে বলতে গেলে ঠিকই হয়ে আছে। ছেলের ফুপু এসে মেয়ে দেখে হাতে আংটি পরিয়ে গেছেন। অতি সস্তা ধরনের আংটি, রং দেখে মনে হয় পেতলের। আংটি সাইজেও ছোট। যথারীতি করে ঢুকাতে গিয়ে দুলারির আঙুলের চামড়াও উঠে গিয়েছে। হুলস্থুল ধরনের বড়লোকরা উপহারের ব্যাপারে হারকেপন হয়। ওরা হুলস্থুল ধরনের বড়লোক। ছেলের চেহারা ভালো, মাথায় অবশ্যই চুল নেই, এই বয়সে টাক পড়ে গেছে। এটা তেমন গুরুতর কোনো সমস্যা না। ছেলেরা মাথার চুল দিয়ে কি করবে? এদের তো আর মাথায় বেনি করতে হবে না। তাছাড়া পয়সাওয়ালা লোকদেরই মাথায় টাক পড়ে। আজ পর্যন্ত তিনি মাথায় টাকওয়ালা কোনো ভিক্ষুক দেখেননি। যারা ভিক্ষা করে বেড়ায় তাদের মাথা ভর্তি ঘন চুল থাকে। আলতাফ হারামজাদাটারও মাথা ঘন ভর্তি চুল। একসময় সেও ভিক্ষুক টিক্ষুক কিছুই একটা হবে। একে দেয়া দেখানো ভুল হয়েছে, বিরাট ভুল হয়েছে। মিস্টেক অফ দি সেঞ্চুরি। বজলুর রহমানের ধারণা তিনি ভুল করেন না। এই ভুল এখন ভেঙে গেছে। দুধ কলা দিয়ে কালসাপই পুষছিলেন। কালসাপকে বাড়ির ত্রিসীমানায় আসতে দেওয়া উচিত ছিল না। তিনি শুধু যে আসতে দিয়েছেন তাই না, বলতে গেলে আদর করে ঘরে স্থান দিয়েছেন, তাও দিতেন না। গ্রহের ফেরে এই কাজটা করতে হয়েছে। ঘটনাটা এইরকম। বজলুর রহমানের ছোট বোন মিনুর ছেলে হলো আলতাফ। বজলুর রহমান মিনুকে পছন্দ করেন না। মিনুর স্বামী মোবারক হোসেনকে দু চোখে দেখতে পারেন না। মোবারক হোসেনের একটা ডিসপেন্সারি আছে। সেই ডিসপেন্সারি আয় উন্নতি বলে কিছু নেই, কারণ ডিসপেন্সারি খোলা এবং বন্ধ করার কোনো নিয়ম কানুন নেই। যখন ইচ্ছা হলো মোবারক ডিসপেন্সারি খুলে বসে আছে, যখন ইচ্ছা ডিসপেন্সারি বন্ধ করে বাসায় চলে আসছে। ডিসপেন্সারির বেশিরভাগ ওষুধ নিজেই খেয়ে ফেলছে। এই হলো অবস্থা। মিনু যখন অসুস্থ হলো, সে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল না, নিজেই চিকিৎসা করে। ওষুধ যে বেচে সে নাকি ডাক্তারের বাবা। ডাবল অ্যাকশন অ্যান্টিবায়োটিক প্লাস উপবাস চিকিৎসা পদ্ধতি নামে তার নিজস্ব চিকিৎসা পদ্ধতি চলল। এই চিকিৎসা পদ্ধতিতে নিরম্ভ উপবাসে থেকে অ্যান্টিবায়োটিক খেতে হয়। এতে ওষুধের অ্যাকশন নাকি ডাবল হয়ে যায়। শরীরে পুষ্টি না থাকলে শরীরের জীবাণুদেরও পুষ্টি থাকে না, এরা আত্মহারা অবস্থায় থাকে। তখন কড়া অ্যান্টিবায়োটিক পড়লে আর দেখতে হবে না। মোবারক হোসেনের চিকিৎসা পদ্ধতির কারণেই মিনু 18 দিন জ্বর ভোগের পর মারা গেল। মোবারক হোসেন আলতাফকে কোলে নিয়ে মৃত্যু সংবাদ দিতে এলো। বজলুর রহমান গম্ভীর মুখে মৃত্যু সংবাদ শুনলেন এবং দীর্ঘ সময় চুপচাপ থেকে বললেন, ডাক্তার শেষ পর্যন্ত দেখাওনি? হ্যাঁ, ডাক্তার আর কি দেখাবো? হ্যাঁ, ডাক্তাররা আর কি জানে? ডাক্তাররা কিছু জানে না, তুমি সব জানো। আপনাদের দয়ায় ওষুধ নিয়ে ঘাটাঘাটি করে যা শিখেছি, ভালোই শিখেছি। এখন এই দুধের শিশুকে কে পালবে? আলতাফের কথা বলছেন? তাকে নিয়ে মোটে চিন্তা করবেন না, আমিই পালবো। তাছাড়া তাকে দুধের শিশু বলা ঠিক হবে না, 2 বছর হয়ে গেছে। কথা প্রায় সবই বুঝে, বলতে পারে না। পিরিছে ভাত মাছ দিলে কপ কপ করে খায়। ও আচ্ছা। মোবারক হোসেন অত্যন্ত উৎসাহের সঙ্গে বলল, আলতাফ, ইনি তোমার মামা হন, বর মামা। বলো তো মা মা। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, মা মা। মোবারক হৃষ্টচিত্তে বলল, হ্যাঁ, তোমার কথা ঠিক হচ্ছে না, এইভাবে কথা বললে। মামা বলতে বলেছি তো। কারণ আলতাফ একটু পর পর উ উ করছিল, তাই মোবারক হোসেনও আলতাফকে এভাবেই শিখিয়েছে যে মা বলতে হলে একবার উ, আর মামা বলতে হলে 2 বার উ উ বলতে হবে। হ্যাঁ বাবু, বলো তো মা। আলতাফ বলল, উ। মোবারক হোসেন আনন্দিত স্বরে বলল, হ্যাঁ, দেখলেন ছেলের কি বুদ্ধি। গতকাল তোমার স্ত্রী মারা গেছে, আজ তুমি দাঁত বের করে হাসছো। অন্য প্রসঙ্গে হাসছি, ছেলের বুদ্ধি দেখে হাসছি। সব বাবারই ছেলে মেয়ের বুদ্ধির পরিচয় পেলে খুশি হয়ে হাসে। তোমার বুদ্ধিমান ছেলেকে নিয়ে তুমি বিদায় হয়ে যাও, আর কোনোদিন যেন তোমাকে এ বাড়িতে না দেখি। জি আচ্ছা, কিছু খরচ বরচ কি দিবেন? কি খরচ? হাত একেবারে খালি, গর্দিতে অনেক খরচপাতি। কাফনের কাপড়ে আপনার 10 গজ, মার্কিন লং ক্লথ সস্তাটা হলো নিন আপনার 25। দূর হও বললাম, দূর হও। ভক ভক করে মুখ থেকে কিসের গন্ধ বেরোচ্ছে? মদ্যপান করেছো? জি না, মদ খাই না। একটু কাশির মতো হয়েছিল, 2 বোতল কফ সিরাপ একসাথে খেয়ে ফেলেছি। কফ সিরাপে কিছু অ্যালকোহল থাকে, তবে খুব সামান্য। বিদায় হও তুমি এখন। মোবারক হোসেন বিদায় হলো। বজলুর রহমানের রাগ আবার বেশিক্ষণ থাকে না। সেদিন সন্ধ্যাবেলাতেই মনে হলো কাজটা ঠিক হয়নি, কিছু পয়সা দিয়ে দেওয়া উচিত ছিল।
বড় ভাই হিসেবে তারও একটা দায়িত্ব আছে। অপ্রিয় হলেও দায়িত্ব পালন করতে হয়। সঙ্গে সঙ্গে এও মনে হলো এই জাতীয় লোকদের কোনো সাহায্য করতে নেই। এদের সাহায্য করার অর্থই হচ্ছে এদের প্রশ্রয় দেয়া। টাকার অভাবে একজন মৃত মানুষের কবর হবে না, এটাও বিশ্বাস্য নয়। বজলুর রহমান রাত 11টার দিকে ঠিক করলেন খোঁজ নিতে যাবেন। যাওয়া হলো না, কারণ প্রচন্ড ঝড় বৃষ্টি। বাসার সামনে 1 হাঁটু পানি জমে গেল। তিনি গেলেন পরদিন। মোবারকের বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ। অনেকক্ষণ ধাক্কাধাক্কি করার পর মোবারক দরজা খুলল। পুরোপুরি খুলল না, সামান্য ফাঁক করে ভীতু গলায় বলল, কে? আমি। দরজা খোলো। মোবারক দরজা খুলল। তার মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে, মনে হচ্ছে কোনো কারণে ভয় পেয়েছে, এবং চোখ রক্তবর্ণ। ঠোঁটের পাশ দিয়ে কষ গড়াচ্ছে। তার চেয়ে বড় কথা, হাত পা কাঁপছে। মৃত বাড়িতে অনেক লোকজন থাকার কথা, আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী। একটা মানুষও নেই, তবে ভেতর থেকে বিজবিজ শব্দ আসছে। বজলুর রহমান বললেন, শব্দ কিসের? এরকম করছো কেন তুমি? ভেতরে এসে দেখেন। কি দেখবো? বিরাট বিপদে পড়েছি। বজলুর রহমান মোবারকের সঙ্গেই তার শোবার ঘরে ঢুকল। তার হাত পা ঠান্ডা হয়ে গেল। ঘর ভর্তি তেলা পোকা। হাজার হাজার বললেও কম বলা হবে, লক্ষ লক্ষ পোকা। তাদের হাঁটা, পাখায় পাখায় ঘষাঘষি থেকে বিজবিজ শব্দ আসছে। পোকাদের মাঝখানে শান্ত মুখে বসে আছে আলতাফ। তার চোখে ভয় বা বিস্ময় কিছুই নেই। বজলুর রহমান বললেন, ব্যাপারটা কি? তেলাপোকা। তেলাপোকা সে তো দেখতেই পাচ্ছি, কোত্থেকে এলো এত তেলাপোকা? জানি না। অন্য ঘরেও আছে না শুধু এই ঘরেই? এই ঘরে। মিনুর ডেড বডি এই ঘরে ছিল, তেলাপোকায় খেয়ে ফেলেছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? জি না, মাথা খারাপ হয়নি, সত্যি কথাই বলতেছি। আপনার কাছে টাকার জন্য গিয়েছিলাম, না পেয়ে মনটা খুব খারাপ হলো। বাবুকে ঘরে রেখে আবার বের হলাম টাকার সন্ধানে। তুমি খালি বাড়িতে রেখে গেলে? জি, ভেবেছিলাম তাড়াতাড়ি ফিরে আসবো, ঝড় বৃষ্টিতে আটকা পড়ে গেলাম। ফিরে দেখি এই অবস্থা। তুমি একটা দুধের শিশুকে খালি বাড়িতে একটা ডেড বডির পাশে বসিয়ে চলে গেলে? জি, না গিয়ে তো উপায় ছিল না, হাতে নাই একটা পয়সা। একটা মানুষ মারা গেছে, কোনো লোকজন নাই, এটাই বা কেমন কথা? কাউকে বলি নাই তো। বলো নাই কেন? কি দরকার? বললেই লোকজন এসে গিজগিজ করবে, হ্যান কথা তেন কথা বলবে, দরকার কি? তুমি জানো তোমার মাথা পুরোপুরি খারাপ? জি না ভাই সাহেব, মাথা ঠিক আছে। আমি এই ছেলেকে সাথে নিয়ে যাচ্ছি, কয়েকদিন থাকো আমার এখানে। তুমি অবস্থা ঠিকঠাক করে তারপর নিয়ে যাবে। জি আচ্ছা। আর এই নাও 1000 টাকা। আপনাকে 1 সপ্তাহের মধ্যে ফেরত দিয়ে দিব। ফেরত দিতে হবে না, আমি ফেরত দিয়ে দিব, 1 সপ্তাহের মধ্যেই ফেরত দিব। মোবারক হোসেন 1 সপ্তাহের মধ্যে টাকা ফেরত দিতে এলো না, বরং আরো টাকা ধার করতে এলো। সে নাকি ভয়াবহ ঝামেলায় পড়েছে। পুলিশের ধারণা সে তার স্ত্রীকে খুন করেছে, তারপর রটিয়েছে, তেলাপোকা খেয়ে ফেলেছে। মোবারক কাঁদো কাঁদো গলায় বলল, পুলিশ বড় যন্ত্রণা করতেছে ভাই সাহেব, শুধু টাকা চায়। খুন করেন নাকি? জি না, আমি খুন কেন করব? তোমার চোখ মুখ দেখে তো মনে হয় খুন করেছো। জি না, তবে পুলিশের ধারণা করেছি। 302 ধারায় কেস দিবে বলে হয়। আপনি একটু আমার হয়ে সাক্ষ্য দিবেন। আমি আবার কি সাক্ষ্য দিব? তেলাপোকা যে খেয়ে ফেলেছে এইটা একটু বলবেন। আপনি তো নিজের চোখে তেলাপোকা দেখেছেন। আমি কিছুই দেখিনি। টাকা দিচ্ছি, টাকা নিয়ে যাও, আমি যেন কোনো ঝামেলায় না পড়ি। জি আচ্ছা। শোনো, তোমার ছেলে নিয়ে যাও। জি নিয়ে যাব, আজকেই নিয়ে যেতাম, আজ আবার এখান থেকে রমনা থানায় যাব। টাকা আপনার কাছ থেকে যা পাবো সবটা পুলিশকে দিয়ে দিব, কাল পরশু এসে নিয়ে যাব। মোবারক আর ফিরে আসেনি, পুলিশ অ্যারেস্ট করেছে। মামলা চলাকালীন সময় সে মারা গেছে জেল হাজতে। আলতাফ থেকে গেছে এই বাড়িতেই। তার আত্মীয় স্বজন কেউ তাকে নিতে আসেনি। মনে হয় সবাই হাফ ছেড়ে বেঁচেছে। আজ 12ই চৈত্র, রোববার। আজিমপুর কমিউনিটি সেন্টারে বিয়ে হয়ে গেল। আলতাফ আগে থাকতো রান্নাঘরের পাশে খুপড়ি মতো জানালাবিহীন একটা ঘরে। বিয়ের পর সে উঠে গেল দোতলায় দুলারির ঘরে। তার জীবনযাত্রায় পরিবর্তন বলতে এইটুকুই। তবে স্ত্রীর ভাগ্যের কারণেই হোক কিংবা অন্য যে কোনো কারণেই হোক, সে একটা চাকরি পেয়ে গেল। ভালো চাকরি, সিটি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার। বেতন 3000 টাকা। মেডিকেল আছে, যাতায়াতের অ্যালাউন্স আছে। বজলুর রহমান বললেন, এই গাধাকে যে চাকরি দিয়েছে সে আরো বড় গাধা, রাম গাধা। তাকে ঘাড় ধরে দেশ থেকে বের করে দেওয়া উচিত।
এত ঘন ঘন গাধা বলো না তো, দুলারি মনে কষ্ট পাবে। কষ্ট পেলে পাবে, গাধাকে গাধা বলবো না তো কি বলবো, ক্যাঙ্গারু বলবো? কিছুই বলতে হবে না, মেয়ের জামাই চাকরি পেয়েছে, এ তো ভালো কথা। বেচারা নিজের চেষ্টায় জোগাড় করেছে, মন্ত্রী মিনিস্টার ধরাধরি করতে হয়নি, কত আনন্দের ব্যাপার। আনন্দে দুদিন পরে টের পাবে। টাকা পয়সার গন্ডগোলের জন্য বাবাজিকে যখন জেলে নিয়ে ঢুকাবে তখন বুঝবে আনন্দ কাকে বলে। কয়েকটা দিন সবুর করো, 1 সপ্তাহ, এর মধ্যে রেজাল্ট আউট হয়ে যাবে। 1 সপ্তাহের বেশি যদি গাধাটাকে কেউ চাকরিতে রাখে, আমি নিজের কান কেটে কুত্তার লেজ সুতা দিয়ে বেঁধে দেব। মাসখানেক কেটে গেল, চাকরি যাওয়ার কোনো লক্ষণ দেখা গেল না। সকাল 8টায় টিফিন বক্সে টিফিন নিয়ে আলতাফ রওনা হয়। আলতাফের সঙ্গে যায় দুলারি, সে তাকে বাস স্টপ পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। দুলারির হাতে থাকে একটা চটের ব্যাগ, সেই ব্যাগে থাকে একটা পানির বোতল, ছোট্ট ফ্লাস্কে 1 কাপ গরম দুধ এবং 1 কৌটা পানের মশলা। দুলারির কাণ্ড কারখানায় বজলুর রহমান বড়ই বিরক্ত। মনোয়ারাকে একদিন ডেকে বলে দিলেন, আচ্ছা দুলারি সঙ্গে যায় কেন? গাধাটা কি বাস স্টপ চেনে না? দুলারিকে নিষেধ করে দেবে, বাড়াবাড়ি আমি পছন্দ করি না, ঢং বেশি হয়ে যাচ্ছে। মনোয়ারা নিষেধ করেছেন। আদুরে গলায় বললেন, কি দরকার রোজ রোজ সাথে যাওয়ার? তোর বাবা রাগ করে তো। করুক রাগ, বাড়াবাড়ি বেশি হচ্ছে। মোটেই বেশি হচ্ছে না মা, তুমি তো ভালো করেই জানো। বাড়াবাড়ি বেশি হচ্ছে না এটা অবশ্যই সত্যি। স্বামীকে নিয়ে ঢলাঢলি, ছাদে হাঁটাহাঁটি, অকারণ হাসাহাসি, এইসব কিছুই হচ্ছে না। সন্ধ্যা না হতেই দরজা বন্ধ করে এরা গুজগুজ করে গল্পও করে না। খুব অন্যায় জেনেও তিনি কয়েকবার আড়াল থেকে উকি দিয়ে দেখেছেন। আলতাফ চেয়ারে ঝিম ধরে বসে থাকে, দুলারি নিজের কাজ করে, যেন কেউ কাউকে চেনে না। বজলুর রহমান সব শুনে বলেছেন, ঝিম ধরে বসে থাকে না, ঘুমায়। চতুষ্পদ জন্তুরা ঘুমায় দাঁড়িয়ে, ও ঘুমায় বসে। এইটুকুই যা তফাৎ, আর কোনো তফাৎ নেই। মনোয়ারা একদিন কথায় কথায় দুলারিকে জিজ্ঞাসা করে ফেললেন, এই আলতাফ কি চেয়ারে বসে বসে ঘুমায় নাকি রে? চেয়ারে বসে ঘুমাবে কেন? এসব কি আজে বাজে কথা বলো না। প্রায়ই দেখি যে চোখ বন্ধ করে চেয়ারে বসে থাকে, তাতে অসুবিধা কি? না না, অসুবিধা আর কি, দেখতে খারাপ লাগে। তোমাকে দেখতে বলেছে কে? তুই এমন ক্যাটক্যাট করছিস কেন? আমি একটা কথার কথা বললাম। ওকে নিয়ে তোমরা সারাক্ষণ সমালোচনা করো, আমার ভালো লাগে না। বেচারা কারো সাথে নেই, পাছে নেই, চুপচাপ থাকে, আর তোমরা। কি যন্ত্রণা, তুই মন খারাপ করছিস কেন? আমরা কি এমন বললাম? বাবা তো তাকে সারাক্ষণই গাধা বলছে। চুপচাপ থাকলেই মানুষ গাধা হয়ে যায়? চুপচাপ থাকাটা কি অপরাধ? না না, অপরাধ হবে কেন? একেবারে ঝিম ধরে থাকে তো তাই। মোটেই ঝিম ধরে থাকে না, বসে বসে ভাবে। কি ভাবে? নানান কিছু নিয়ে ভাবে, তোমরা বুঝবে না। ও পোকাদের নিয়ে ভাবে। পোকাদেরকে নিয়ে ভাবে? হ্যাঁ, পোকামাকড় এইসব নিয়ে ভাবে। পোকামাকড়দের নিয়ে ভাবা তো ভালো কথা, শুনে খুব আনন্দ হচ্ছে। তুমি আবার বাবাকে সব বলতে যেও না। বাবা কি বুঝতে কি বুঝবে? বাবা তো সবকিছু বেশি বুঝে। আরে না, তোর বাবাকে সব কথা বলার দরকার কি? পুরুষ মানুষকে সব কথা বলতে নেই, এতে সংসারে শান্তি নষ্ট হয়। তাই আলতাফ কি দিনরাত পোকাদের নিয়েই ভাবে? দিনরাত পোকাদের নিয়ে ভাববে কেন? ওর কি আর কাজকর্ম নেই? মাঝে মধ্যে ভাবে। তুমি আবার বাবাকে কিছু বলতে যেও না। না না, পাগল হয়েছিস, তাকে বলার দরকার কি? কিন্তু মনোয়ারা সেই রাতেই স্বামীকে ফিসফিস করে পোকার ব্যাপারটা বলে দিল। আর বজলুর রহমান বললেন, গাধাটা তো ব্রেন ডিফেক্ট হয়ে গেছে। পোকা নিয়ে ভাবে মানে? পোকা নিয়ে ভাবার কি আছে? গাধাটাকে ডাকো। থাক, ডাকতে হবে না। অবশ্যই ডাকতে হবে, অবহেলা করার ব্যাপার এটা না। পরে এক সময় ওকে আলাদা করে ডেকো, মানে দুলারি যাতে কিছু বুঝতে না পারে। কোন রকম আর্গুমেন্টে যাবে না। আই হেট আর্গুমেন্ট। তুমি গাধাটাকে ডেকে আনো, আজই এর ফয়সালা হওয়া উচিত। পোকাদের নিয়ে ভাবে, পোকাদের রবীন্দ্রনাথ হয়েছে, হারামজাদা। মনোয়ারা ডাকতে গেলেন। দুলারি বলল, এই রাত দুপুরে বাবা ডাকছে কেন? ওই অফিসে কাজকর্ম কেমন হচ্ছে তাই জিজ্ঞেস করবে মা। তুমি পোকার ব্যাপারে বাবাকে কিছু বলনি তো? না। আলতাফ মামার ঘরে ঢুকে ভয়ে ভয়ে বলল, মামা ডেকেছেন? বসো। মামা ডাকবি না, খবরদার। কি ডাকবো? কিছুই ডাকতে হবে না, ডাকাডাকির পালা শেষ। তা তুই নাকি পোকাদের নিয়ে ভাবিস? জি মামা। কি ভাবিস? তেমন কিছু না মামা, ওদের সঙ্গে কথা কথা বলি, ওরা যখন চুপ করে থাকে তখন ভাবি। ওদের সঙ্গে কথা বলিস? জি মামা। কবে থেকে কথা বলা বলি শুরু হয়েছে? যখন আপনার এখানে আসলাম তখন থেকেই।
আমার এখানে এসেছিস 2 বছর বয়সে, তখন থেকে পোকাদের সঙ্গে তোর দোস্তি। দোস্তি না মামা, ওরা যে আমাকে ঠিক পছন্দ করে তা না, সবাই আমাকে ভয় পায়, ভয়ের কারণে কিছু কিছু কথা শুনে। পোকারা তাহলে তোর ভয়ে কম্পমান? হ্যাঁ। বজলুর রহমান মনে মনে বললেন, গাধাটার তো আসলেই ব্রেন ডিফেক্ট হয়ে গেছে, ব্রেইনে ইলেকট্রিক শক দিতে হবে। তিনি স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, এই মানে ঘটনা শুনছো তো তুমি? পোকারা আমাদের আলতাফকে হেডমাস্টার সাহেবের মতো ভয় পায়। আলতাফের ভয়ে তারা থরথরি কম্পমান। না মামা, আপনি যত বলছেন ওরা তত ভয় পায় না মামা, কিছুটা ভয় পায়। ভয়ের চোটে ওরা কি করে? তোকে দেখি কি সালাম দেয়? না তা না, তবে ডাকলে আসে। হ্যাঁ মনোয়ারা, শুনলে তো, আলতাফ ডাকলেই পোকারা যে যেখানে থাকে ছুটে আসে। মনোয়ারা অস্বস্তির সঙ্গে বললেন, আরেকদিন এইসব নিয়ে কথা হবে, আজ রাত অনেক হয়েছে। রাত যতই হোক, ব্যাপারটার ফয়সালা হওয়া দরকার। আলতাফ, দেখি তুই তোর এক পোকাকে ডেকে আন। একটা তেলা পোকা ডেকে আনবো মামা? ডাক, তেলা পোকাই ডাক, তেলা পোকাই বা খারাপ কি? আলতাফ চোখ বন্ধ করে বিড়বিড় করলো। প্রায় সঙ্গে সঙ্গে উড়তে উড়তে ঘরে একটা তেলা পোকা ঢুকলো, বসলো সিলিং ফ্যানের পাখায়। এই নিচে নাম, নিচে নাম। পোকাটা নিচে নেমে এলো, বসলো মেঝেতে। আলতাফ বলল, সুর দুটো নাড়াতে দেখি। তেলা পোকা সুর নাড়াতে লাগলো। বজলুর রহমান নিজের অজান্তেই আয়াতুল কুরসি পড়ার সূরাটা মনে করে ফেললেন। আলতাফ বলল, মামা ওকে কি চলে যেতে বলবো? তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যেতে বল। এই চলে যা, চলে যা। কিন্তু পোকা গেল না, সুর নাড়তেই লাগলো। একবার পাখা তুলে উড়ার ভঙ্গি করলো, আবার পাখা নামিয়ে ফেললো। মনোয়ারা বললেন, কই যাচ্ছে না তো। যেতে চাচ্ছে না মামি, এরা সবসময় কথা শুনে না। তেলাপোকা চক্রাকারে ঘুরছিল। আলতাফ বলল, এই ঘোরা বন্ধ কর, ঘোরা বন্ধ কর, যা যা, চলে যা, চলে যা। পোকা নড়ল না, স্থির হয়ে গেল। বজলুর রহমান গম্ভীর গলায় বললেন, যেতে না চাইলে কি আর করার। মামা আমি যাই, ঘুম পাচ্ছে। যা, আর সাথে তেলাপোকাটাকে নিয়ে গেলে আরো ভালো হয়। আলতাফ উঠে চলে গেল। বজলুর রহমান এবং মনোয়ারা দুজনের কেউই অনেকক্ষণ কোনো কথা বললেন না, চুপচাপ বসে রইলেন। মনোয়ারা প্রথম নীরবতা ভঙ্গ করলেন, ফিস ফিস করে বললেন, এটা কি হলো? কিসের কথা বলছো? পোকা তো সত্যি সত্যি ওর কথা শুনে। কোন কথাটা শুনেছে? ওর কথা শুনে পোকা ঘরে এসেছে। তোমারও কি মাথা খারাপ হয়ে গেল নাকি? পোকা কথা শুনবে মানে? কাকতালীয় ভাবে একটা তেলাপোকা ঘর এসেছে, এই হলো ব্যাপার। ঝোরে বক মারে গেছে, আর ফকির সাহেব বললেন, দেখলি দোয়া কুনুত পরে ফুতিলাম আর বক মরে গেল। ব্যাপার এর বেশি কিছুই না। সুর নাড়তে বললো, সুর নাড়লো। আরে কি যন্ত্রণা! পোকা সুর নাড়ে না। কুকুর যেমন লেজ নাড়ে, পোকা নাড়ে সুর। ওদের কাজই হলো সুর নাড়া। আমার কেমন জানি ভয় ভয় লাগছে। ফালতু কথা বলবে না, ভয়ের এর মধ্যে কি আছে? বজলুর রহমান ঘুমোতে চলে গেলেন, কিন্তু তার ঘুম হলো না। রাতে কয়েকবার উঠলেন, পানি খেলেন, বাথরুমে গেলেন। যতবারই বাথরুমে গেলেন ততবারই লক্ষ্য করলেন তেলাপোকাটা যায়নি, মেঝেতেই ঘুরঘুর করছে। অবশ্য এটার আগের পোকা নাও হতে পারে, হয়তো অন্য একটা। চাইনিজদের মতো সব তেলাপোকাও দেখতে এরকম। একটার সঙ্গে অন্য একটা আলাদা করা তার পক্ষে সম্ভব না। তার মনে হলো পোকাটা তার দিকে তাকিয়ে আছে। শুধু যে তাকিয়ে আছে তা না, ঘাড় ঘুরিয়ে তাকে দেখার চেষ্টা করছে। তিনি পোকাটার গায়ে থু করে থুতু ছিটিয়ে দিলেন। তারপরেও সেটা নড়ল না, বরং তার দিকে খানিকটা এগিয়ে এলো। এ কি যন্ত্রণা! তিনি আর নিজের আনমনেই বললেন, এই যা হারামজাদা, যা। কিন্তু পোকাটা থমকে গেল, এখন আবার সুর নাড়ছে। সুর নাড়া বন্ধ কর। পোকাটা সুর নাড়া বন্ধ করলো এবং বজলুর রহমান এক দৃষ্টিতে পোকাটার দিকে তাকিয়ে রইল। আজ অসহ্য গরম। বিকেলে এক পশলা বৃষ্টি হয়েছিল, এতে গরম আরো বেড়েছে। এই গরমেও আলতাফের ঘরের 2টি জানালাই বন্ধ। শুধু যে বন্ধ তাই না, পর্দাও টেনে দেয়া। জানালা খোলা রেখে আলতাফ ঘুমোতে পারে না। ঘরে আলো থাকলেও সে ঘুমোতে পারে না। আলতাফের অভ্যাসে দুলারি অভ্যস্ত হয়ে পড়েছে, এখন আর তার খারাপ লাগে না। এই ঘরের সঙ্গে অ্যাটাচড বাথরুম আছে, বাথরুমও অন্ধকার। 40 পাওয়ারের একটা বাল্ব ছিল, আলতাফ সেই বাল্ব খুলে রেখেছে। অন্ধকারে আলতাফের অসুবিধা হয় না, তবে দুলারির হয়। সে একটা টর্চ লাইট নিয়ে বাথরুমে যায়।
আজকের অন্ধকার অন্যবশ রাতের চেয়েও বেশি, কারণ বাসার সামনে স্ট্রিট ল্যাম্পের বাল্ব আবার চুরি হয়েছে। অন্ধকার বাথরুমে আলতাফ মুখ ধুচ্ছে, দুলারি খাটের উপর মশারি খাটাচ্ছে, আন্দাজের উপর খাটাচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না। দুলারি বলল, আজ খুব গরম। একটা জানালা খুলে দেই? না, মশারির ভেতর ফ্যানের বাতাস ঢুকে না, গরম লাগে। মশারি খাটিও না। মশারি না খাটালে উপায় আছে? মশা খেয়ে ফেলবে না? মশা খাবে না, ওদের না করে দেব। আলতাফের কথা অন্য কেউ চমকে উঠত, কিন্তু দুলারি চমকালো না। এরকম কথা সে প্রায়ই শুনে। দুলারি মশারি খুলে ফেলল। আলতাফ তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বাথরুম থেকে বের হলো। আচ্ছা, বাবা তোমাকে কেন ডেকেছিলেন? পোকাদের ব্যাপারে জিজ্ঞেস করলেন। তুমি বলেছ? হ্যাঁ। কেন বলেছ? মামা জানতে চাইলেন, তাই বললাম। না বলার কি আছে? বাবা কি তোমার কথা বিশ্বাস করেছেন? বিশ্বাস করবেন না কেন? আমার মনে হয় না বাবা তোমার কথা বিশ্বাস করেছেন। তোমাকে নিয়ে এখন নিশ্চয়ই মার সঙ্গে হাসাহাসি করছেন। সাধারণ কিছু বললেই বাবা হাসাহাসি করেন, আর এখন বলছো অদ্ভুত কথা। মামা আমাকে স্নেহ করেন, তাছাড়া অদ্ভুত কথা তো কিছু বলিনি। বাবা তোমাকে মোটেই স্নেহ করেন না, সারাক্ষণ গাধা ডাকেন। আচ্ছা, যাই হোক, ঘুম পাচ্ছে, চলো শুয়ে পড়ি। তুমি আমার একটা কথা শোনো, এইসব কথা তুমি কাউকে বলবে না। কাউকে কিছু বলার দরকার নেই। আমি নিজ থেকে বলি না, মামা জিজ্ঞেস করলেন তাই আর কি। জিজ্ঞেস করলেও কিছু বলবে না? তোমাকে নিয়ে কেউ হাসাহাসি করলে আমার ভালো লাগে না, রাগ লাগে, কান্না পায়। পোকাগুলি তো সারাদিন হাসাহাসি করে, করুক, ওদের হাসি তো আর কেউ বুঝতে পারছে না। আলতাফ কিছু বলল না। ঘর নিশ্ছিদ্র অন্ধকার। দুলালি বলল, ঘুমিয়ে পড়েছ? আলতাফ জবাব দিল না। তার নিঃশ্বাস ভারী হয়ে এসেছে, হাত পা লম্বালম্বি ছড়ানো, মনে হচ্ছে তাল গাছের একটা লম্বা ঘুড়ি। এই এক ঘুমে সে রাত কাবার করে দেবে। সকালে দুলারি জেগে উঠে দেখবে আলতাফ একই ভঙ্গিতে শুয়ে আছে। দুলারি ছোট করে নিঃশ্বাস ফেলল। তার আরো কিছুক্ষণ গল্প করার ইচ্ছা ছিল। মাথার উপর ফ্যান ঘুরছে, তবু গরম কমছে না। গরমে মাথা ধরে যাচ্ছে, মশা কামড়াচ্ছে। মশার এখন আর আলতাফের কথা শুনছে না। দুলারি মনে মনে হাসল। মানুষটা কি অদ্ভুত বিশ্বাসী না নিয়ে আছে। পোকারা তার কথা শুনে। অবশ্যই এরকম বিশ্বাস থাকা দোষের কিছু না, তার এই বিশ্বাসে তো কারো কোনো ক্ষতি হচ্ছে না। আলতাফের চেয়েও কত ভয়ঙ্কর সব বিশ্বাস নিয়ে পৃথিবীতে লোকজন বাস করে। নিজের প্রস্রাব নিজেই গ্লাসে করে খেয়ে ফেলেছে, এতে নাকি শরীর রোগহীন হয়। আরেকবার দুলারি পত্রিকায় পড়েছে, শিকাগোতে এক লোক 8 বছর বয়সে একটি মেয়েকে খুন করে তার জরায়ু বের করে খেয়ে ফেলেছে, এতে নাকি যৌবন অক্ষয় হয়। এদের তুলনায় আলতাফের বিশ্বাস তো খুবই সাধারণ। তাছাড়া কে জানে, আলতাফ হয়তো পোকাতার কথা বুঝতেও পারে। অসম্ভব কিছু না। সোলাইমন পয়গম্বর পৃথিবীর সব পশু পাখিদের কথা বুঝতেন। দুলারি পাশ ফিরল। মশা খুবই কামড়াচ্ছে, স্প্রে করে দিতে হবে। দুলারি ওষুধ স্প্রে করে দিল। ঘরে এখন হাসপাতাল হাসপাতাল একটা গন্ধ, নাক জ্বালা করছে। মশার কামড়ের চেয়ে নাক জ্বালা বরং ভালো। দুলারি বিছানায় ফিরে এলো। আলতাফ অস্পষ্ট শব্দ করল, বিড়বিড় করে কি যেন বলছে। এই, কি বলছো? ঘুমোচ্ছ? মশার ওষুধ দিয়ে দিয়েছি, তোমার খারাপ লাগছে না তো? আজ একেবারে গায়ে ফোসকা পড়ে যাবার মতো গরম পড়েছে। ইচ্ছে করছে গায়ে সব কাপড় খুলে ফেলতে। দুলারি জানে এই অর্থহীন। যাই জিজ্ঞেস করা হোক আলতাফ বলবে ঘুমের মধ্যেই বলে যাবে। দুলারির ঘুম আসছে না। একা জেগে থাকা বেশ কষ্টের। জেগে থাকলেই কথা বলতে ইচ্ছে করে। ঘুমন্ত মানুষের সঙ্গে কথা বলার কোনো মানে হয় না। তবে আলতাফ ঘুমের মধ্যেই করে, এটাও মন্দ না। এই শোনো। অফিসে তোমার কাজকর্ম কেমন হচ্ছে? কেউ আবার ভাবছে না তো যে তুমি পাগল কিংবা বোকা? আমি একদিন তোমাদের অফিসে যাব, তোমাকে জানিয়ে যাব না, না জানিয়ে যাব, চুপি চুপি যাব। বোরকা পরে যাব, যাতে তুমি চিনতে না পারো। নিজের চোখে দেখে আসবো তুমি কি করো। তোমাদের অফিসে ক্যান্টিন আছে, থাকলে ক্যান্টিনে চা খাবো। দুলারি কথা বলেই যাচ্ছিল। গরম যেন আরো বাড়ছে, গা বেয়ে ঘাম পড়ছে। দুলারির মনে হলো গায়ের কাপড় খুলে ফেললে কেমন হয়। অন্ধকারে কি আর দেখতে আসছে? আলতাফ যে জেগে উঠবে তাও না, আর জাগলেও বাতি জ্বালাবে না। দুলারি তার গায়ের সব কাপড় খুলে ফেলল। এখন একটু আরাম লাগছে, গায়ে বাতাস লাগছে।
আবার নিজেকে কেমন জানি পোকা পোকাও লাগছে। পোকাদের গায়ে কোনো কাপড় থাকে না। আলতাফ বিড়বিড় করেই যাচ্ছে। কি বলছে সে? দুলারি শোনার চেষ্টা করছে কিন্তু কিছু বুঝতে পারছে না। আলতাফের গায়ে হাত রাখলো। শরীর একদম জমে ঠান্ডা হয়ে আছে। এই শুনছো? পানি খাবে? খাবো। তোমার ঘুম ভেঙেছে? ভেঙেছে। আলতাফ উঠে বসলো। বিস্মিত গলায় বলল, কি ব্যাপার, তুমি এভাবে কাপড় ছাড়া শুয়ে আছো কেন? ঘর অন্ধকার। তাতে কি হয়েছে? দুলারি উত্তর না দিয়ে এটা ভাবতে লাগলো যে ঘর অন্ধকার, আলোর সামান্যতম ইশারাও নেই। এর মধ্যে মানুষটা বুঝলো কি করে তার গায়ে কাপড় নেই? দুলারি অস্বস্তির সঙ্গে বলল, অনেক গরম তো। ও আচ্ছা। দুলারি অন্ধকারে হাতড়ে হাতড়ে পানির বোতল এবং গ্লাস নিয়ে এলো। আলতাফ এক চুমুকে পানি শেষ করেই আবার শুয়ে পড়ল এবং প্রায় সঙ্গে সঙ্গে তার নিঃশ্বাস ভারী হয়ে গেল। সে তলিয়ে গেল গভীর ঘুমে। দুলারির শরীর জ্বালা করছে। সে আবারও ডাকলো, এই। আলতাফ বলল, কি? ঘুমিয়ে পড়েছিলে নাকি? এখন কি ঘুমোচ্ছ? তুমি তো আবার ঘুমের মধ্যেও হু হু করো। না, ঘুমাচ্ছি না। তোমার সঙ্গে গল্প করতে ইচ্ছে করছে। গল্প করো। তুমি একটা গল্প বলো, আমি শুনি। আমি তো গল্প জানি না। সত্যি জানো না? না। তাহলে কথা বলো, যা ইচ্ছা বলো, তোমার কথা শুনতে ভালো লাগে। আমার কথা বলতে ভালো লাগে না, তুমি বলো, আমি শুনি। আচ্ছা, আমাকে বিয়ে করে তুমি কি খুশি হয়েছ? খুশি অখুশির কি আছে? তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসাবাসির এখানে কি আছে? পোকারা ব্যবস্থা করে দিয়েছে বলে তুমি আমাকে বিয়ে করেছো। পোকারা ব্যবস্থা করে দিয়েছে? হ্যাঁ, ওরা তোমার মাথাটা গন্ডগোল করে রেখেছে বলেই তুমি সারাক্ষণ আমার জন্য পাগল হয়ে থাকো। এইসব তুমি কি বলছো? এতদিন আমি তোমাদের এখানে আছি, কখনো তো আমার জন্য তোমার মনটা টান ছিল না। হঠাৎ বিয়ের জন্য পাগল হয়ে গেলে, পোকারা তোমাকে পাগল বানিয়ে দিল। এরা এইসব পারে। পোকারা এটা করলো কেন? পোকারা করলো কারণ ওরা আমাকে খুব পছন্দ করে। ওরা বোধহয় ভেবে বের করেছে তোমাকে বিয়ে করলে আমার ভালো হবে। ওরা আমার ভালো দেখেছে। তোমার পোকামাকড়ের ব্যাপার আমি মোটেই বিশ্বাস করি না। আচ্ছা, এই ধরনের গাঁজাখুরি গল্প আমার সঙ্গে কখনো করবে না। আচ্ছা, তুমি ঘুমাতে চাইলে ঘুমাও, আর কথা বলতে ইচ্ছা করছে না। আচ্ছা। আলতাফ পাশ ফিরল এবং প্রায় সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। বাকি রাতটা দুলারি কাটালো নির্ঘুম। নানান অদ্ভুত চিন্তাভাবনা তার মাথায় আসতে লাগলো, যেন সে নিজে একটা পোকা হয়ে গেছে।